আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি মেহরুন্নেসা তাহমিনা। আমি খায়রুল বাশার। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমপি আনার হত্যার ঘটনায় কলকাতার সিআইডির অভিযানে হাড়গোড় উদ্ধার। স্বর্ণ চোরাচালানে খুন বলে গোয়েন্দাদের ধারণা। রাজধানীতে প্যালেস্টাইন দূতাবাসের সামনে এক পুলিশকে নৃশংসভাবে হত্যা করেছে আরেক পুলিশ। অভিযুক্ত কনস্টেবল 7 দিনের রিমান্ডে। এবং টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকা বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নিউ ইয়র্কে টাইগাররা জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নাজমুল শান্তদের। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদী। রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রতিবেশী দেশগুলোর শীর্ষ নেতারা। সাদি মাহমুদের রিপোর্ট। দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান। ৮,০০০ জনের বেশি বিশিষ্টজনের রেকর্ড উপস্থিতিতে জমকালো আয়োজন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সিশেলসের শীর্ষ নেতারা যোগ দেন। স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় নরেন্দ্র মোদীকে শপথ পড়ান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। নরেন্দ্র মোদীর শপথের পর একে একে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। পরে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ভোজসভায় যোগ দেন আমন্ত্রিত অতিথিরা। সাদি মাহমুদ, চ্যানেল আই। ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবাইগের সঙ্গে সাক্ষাতে এই আগ্রহের কথা জানান তিনি। শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে বলেন এজন্য একটি ত্রিপক্ষীয় চুক্তির প্রয়োজন এবং এরই মধ্যে ভারতের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিদ্যমান বহুমুখী সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দুই দেশের সরকার প্রধান। এছাড়া কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভুটানকে দেয়া জায়গার যথার্থ ব্যবহারের উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী অসুস্থ এল.কে. আদভানিকে দেখতে তার বাসায় যান বাংলাদেশের সরকার প্রধান। সে সময় প্রধানমন্ত্রী তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে অপহরণ মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা কাজী কামাল বাবুকে 7 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। কলকাতায় এমপি আনারকে হত্যার তদন্ত চলার সময় বের হয়ে এসেছে চিকিৎসার নামে বাংলাদেশ থেকে বড় অঙ্কের অর্থ পাচার হচ্ছে ভারতে। মাদক ও স্বর্ণ চোরাচালানে এসব অর্থ ব্যবহৃত হচ্ছে। আনার হত্যার ঘটনায় নেপালে আটক সিয়ামের দেয়া তথ্যে কলকাতার একটি খাল থেকে কিছু হাড়গোড় উদ্ধার করেছে ভারতের সিআইডি। এনামুল কবির রূপমের রিপোর্ট। ভারতের গণমাধ্যম বলছে চিকিৎসার নামে গত কয়েক বছর ধরে কিছু বাংলাদেশি বড় অঙ্কের টাকা ভারতে এনে স্বর্ণ চোরা কারবারে বিনিয়োগ করছে। হত্যাকাণ্ডের শিকার এমপি আনারের সঙ্গে ওই চক্রের সংযোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন ভারতের গোয়েন্দারা। তারা দাবি করেছেন কলকাতায় নিখোঁজ হওয়ার পর তার মালপত্র তল্লাশি করতে গিয়ে এমন আলামত পাওয়া গেছে। ভারতের গণমাধ্যম বলছে এমন অবস্থায় ঢাকায় ভারতীয় দূতাবাস মেডিকেল ভিসার ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি আরোপ করেছে। ঢাকার গোয়েন্দারা বলছেন এ ধরনের সন্দেহ সামনে রেখে তদন্ত করলেও চোরাচালানে
কোন প্রভাবশালী ব্যক্তিরা জড়িত সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। স্বর্ণ চোরাচালান তো বেশিরভাগই আমরা শুনি বা আমাদের কাছে কমপ্লেন্ট আসে, বিভিন্ন বর্ডার লাইনে যে এরিয়াগুলি আছে যেহেতু আমরা তদন্ত করছি, তদন্তের সাথে আমরা যতগুলি ঘটনা আছে এর মধ্যে কেউ কি বাংলাদেশের কোনো বিহারি ব্যক্তিরা কি ইন্ডিয়ায় গিয়ে অর্থলগ্নি করে না স্বর্ণ চোরাচালানের ব্যবসা না সেখানে হুন্ডি ব্যবসা করে, আসলে আমরা মানে এগুলি শুনে থাকি, বাট এগুলি কারা করে এ ধরনের সুস্পষ্ট আমরা পাইনি। এমপি আনার হত্যায় আটক পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির খুলনা অঞ্চলের শীর্ষ নেতা শিমুল স্বর্ণ চোরাচালানে প্রভাবশালীদের জড়িত থাকা নিয়ে তথ্য দিয়েছে। এরই মধ্যে ডিবির জালে ধরা পড়েছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু। হত্যার উদ্দেশ্যে এমপি আনারকে অপহরণের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডে নেয় ডিবি। এই মামলায় যে আরও 3 জন আসামি গ্রেপ্তার হয়েছে, শিমুল ভুইয়া, তানভীর ভুইয়া এবং শিলাস্তি রহমান, তারাও আদালতে 162 স্টেটমেন্ট দিয়েছে এবং তাদের সেই স্টেটমেন্টের উপর ভিত্তি করে তথ্যপত্রের মাধ্যমে এই আসামির সম্পৃক্ততা পেয়েছে। দেশে মানি লন্ডারিং বিষয়ে তদন্তে মূলত কাজ করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। প্রতিবেশী দেশে স্বর্ণ চোরাচালান নিয়ে তদন্ত করছে সংস্থাটি। সিআইডি বলছে স্বর্ণ চোরাচালানে জড়িত রাঘব বোয়ালদের তারা বিভিন্ন সময়ে গ্রেপ্তার করলেও ভারতে অর্থলগ্নিকারীদের কেউ ধরা পড়েনি। এর মাঝে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় নেপালে আটক মোহাম্মদ সিয়ামকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যে অভিযান চালিয়ে কলকাতার বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার করেছে ভারতের সিআইডি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বারিধারায় প্যালেস্টাইন দূতাবাসের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকে এলোপাতাড়ি গুলি করে নৃশংসভাবে হত্যা করেছে আরেক পুলিশ কনস্টেবল। সে সময় দূতাবাসের এক গাড়ি চালক সহ 2 জন আহত হয়। ঘটনায় গুলশান থানায় হত্যা মামলা হয়েছে। হামলাকারী পুলিশ কনস্টেবলকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মোটিভ জানা যাবে বলে জানিয়েছেন গুলশান অপরাধ বিভাগের ডিসি। এবারে রয়েছে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আদিল আহমেদ শান। আমরা যাচ্ছি তার কাছে। শান। তামিনা, ধন্যবাদ আপনাকে। আর দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আই স্পোর্টসে আয়োজনের শুরুতেই আপনাদের জানিয়ে দেব টি-20 বিশ্বকাপ টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলতে ডালাস থেকে নিউ ইয়র্ক পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার বাংলাদেশ সময় রাত 8:30টায় নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছেন সাকিব রিয়াদরা। সাউথ আফ্রিকার সাথে ম্যাচের আগে তাই অনেকটাই আত্মবিশ্বাসী টিম টাইগার্স। গ্রুপের বাকি 3টি ম্যাচের 2টিতে জিতলেই সুপার 8 নিশ্চিত হবে টাইগারদের। সাউথ আফ্রিকার পর নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে মাঠে নামবে শান্ত বাহিনী। টি-20 বিশ্বকাপে লঙ্কা বধের পর এবার ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের পাশে ক্যান্টারিও পার্কে অনুশীলনে নেমেছে টিম টাইগার্স। অনুশীলন গ্রাউন্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাইদুর রহমান শামীম। শামীম, প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের প্রস্তুতি কেমন দেখলেন এবং তাদের পরিকল্পনা জানতে পেরেছেন কি? হ্যাঁ শান, আপনি দেখতে পাচ্ছেন এটা হলো কেন্টাকি পার্ক। এখানে কিছুক্ষণ আগে বাংলাদেশ দল এসেছে। বাংলাদেশ দল আজকে অনুশীলন করবে। আজকে এই পার্কে বাংলাদেশ দল এবং সাউথ আফ্রিকা দুটো দলের অনুশীলনের কথা ছিল, কিন্তু সাউথ আফ্রিকা বৃষ্টির কারণে তাদের অনুশীলন বাতিল করেছে। কিছুক্ষণ আগে বাংলাদেশ দল এই পার্কে এসেছে এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন এই মাঠেই বাংলাদেশ দল অনুশীলন করবে। তার আগে আমাদের সাথে কথা বলেছেন বাংলাদেশ দলের
শ্রীলঙ্কান কোচ হাতুরু সিং এর, তিনি খুব আশাবাদী সামনের সাউথ আফ্রিকার ম্যাচটি নিয়ে, কারণ তার ধারণা বাংলাদেশ দলে যদি ব্যাটসম্যানরা তাদের ছন্দে ফিরতে পারে, স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তাহলে বাংলাদেশের এই টুর্নামেন্টে শুধু সাউথ আফ্রিকা না অন্যান্য দলের সাথেও ভালো একটি পারফর্ম করার যথেষ্ট সুযোগ আছে। এবং আপনাকে জানিয়ে রাখি, ডি গ্রুপে সাউথ আফ্রিকা প্রথম দুটি ম্যাচ জিতেছে, কিন্তু তারা যেভাবে জিতেছে শ্রীলঙ্কার সাথে এবং পরে নেদারল্যান্ডসের সাথে, তাতে কিন্তু বাংলাদেশ যথেষ্ট আশাবাদী হতে পারে। এবং সব কিছু মিলে যেটা বলা যায় যে এবারের টুর্নামেন্টে কিন্তু ব্যাটসম্যানরা যে ড্রপ ইন উইকেট, সেই উইকেটে কিন্তু সব ব্যাটসম্যানরা খাপ খাওয়াতে পারছে না। এবং এই টুর্নামেন্টে আপনি দেখবেন 200-র উপর রান কিন্তু খুব বেশি হয়নি। তো সুতরাং বাংলাদেশের অন্যান্য দলের সাথে যে শক্তির তারতম্য আছে সেটা খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা স্বাভাবিক খেলাটা খেলতে পারে। বোলিংটা খুব ভালো হয়েছে শ্রীলঙ্কার সাথে, আমরা দেখেছি। ব্যাটিংয়ে অবশ্যই ভালো হয়েছে, লিটন দাস রান করেছে, তৌহিদ রান করেছে, কিন্তু সবাই টপ অর্ডারে রানটা নাই। এবং এই দুর্বলতা কিন্তু গত 1-2 মাস ধরে চলছে। তো সবাই আজকে যেটা হাতুরু সিং কিছুক্ষণ আগে বলেছেন যে আমাদের ব্যাটসম্যানদের রান করতে হবে, ছন্দে ফিরতে হবে। এবং এখানে এই যে টি-20 যে উইকেট আমরা দেখলাম নিউ ইয়র্কে, ডালাসে, এইটা কিন্তু বেশ ট্রিকি উইকেট, যেহেতু ড্রপ ইন উইকেট। এখানে যেই আপনি ধুমধারাক্কা মারতে পারবেন না, আপনাকে ওই পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হবে এবং খাপ খাওয়ানোর পরই রান করা যাবে। এবং সেখানে এখন পর্যন্ত যে টুর্নামেন্টের যতগুলো ম্যাচ দেখেছি, 19টা ম্যাচ, সেই ম্যাচে কিন্তু 200 রান খুব বেশি হয়নি। সুতরাং বাংলাদেশের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে সেরা খেলা সম্ভব যদি টপ অর্ডার ব্যাটসম্যান ছন্দে ফিরতে পারে। এবং সবাই খুব আশাবাদী এই কারণে যে বাংলাদেশ যেহেতু দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সাথে আছে, তাদের আত্মবিশ্বাস থাকার কথা, তারা টুর্নামেন্ট খেলেছে, সব কিছু মিলিয়ে তারা ভালো পজিশনে আছে। তাদের যেটা দরকার সেটা হলো আত্মবিশ্বাস, যে তারা পারে। তারা এর আগে টি-20 বিশ্বকাপে করেছে, ওয়ানডেতে অনেক বড় বড় দলকে হারিয়েছে। সুতরাং কোনো কিছু অসম্ভব নয় যদি তারা তাদের আত্মবিশ্বাসটা ফিরে পায় এবং পরিস্থিতির সাথে ঠান্ডা মাথায় যদি খেলতে পারে। এটা হলো গিয়ে পরিস্থিতি। এবং আমার মনে হয়, বা আমরা যেটা জানি, যে শ্রীলঙ্কার সাথে জিতে বাংলাদেশ একটা বড় বাধা অতিক্রম করেছে। কালকে যদি সাউথ আফ্রিকার সাথে ম্যাচটি জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশের সুপার 8-এ খেলার উজ্জ্বল সম্ভাবনা আছে। কারণ পরের দুটি ম্যাচ নেদারল্যান্ডস এবং নেপাল। এখানে অবশ্য বলে রাখি, গ্রুপে কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়। এতগুলো টুর্নামেন্ট আপনারা দেখেছেন, ওয়ার্ম আপ ম্যাচ দেখেছেন, সব ছোট দলগুলো কিন্তু ভালো খেলছে। তো সুতরাং আমরা আশাবাদী হতে পারি যে টপ অর্ডার ভালো খেলবে এবং সবাই একটা পারফরমেন্সটা সমন্বিত হবে। তার মাধ্যমেই সাউথ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ নিজেদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে আবির্ভূত হতে পারে। শান, আমার কাছে এটাই ছিল সর্বশেষ। ধন্যবাদ শামীম আপনাকে নিউ ইয়র্কের নাসা গ্রাউন্ড থেকে আমাদের টাইগারদের সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার জন্য। ওদিকে সোমবার সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টিকিট ও বাংলাদেশের টিম জার্সি কেনার ধুম পড়েছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় টাইগার ভক্তদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন সৌমিক আহমেদ। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের টিকিটের তুমুল চাহিদা নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির মাঝে। বাঙালি অধ্যুষিত এলাকায় দেদারসে বিক্রি হচ্ছে লাল সবুজের জার্সি। বিভিন্ন স্টোর থেকে শুরু করে ফুটপাত, এমনকি ভ্রাম্যমাণ গাড়িতেও বিক্রি হচ্ছে টাইগারদের জার্সি ও লাল সবুজের পতাকা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে সমর্থকরা জড়ো হয়েছেন নিউ ইয়র্কে। প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে শহরময় ঘুরে বেড়াচ্ছেন ভক্ত সমর্থকরা। আমরা তো সেই শিকাগো থেকে আসছি, আজকেই আসলাম। তা সবাই খুব এক্সাইটেড, কারণ কালকের খেলাটায় তো বাংলাদেশ উইন করলো। তা এখন আমরা জানি সাউথ আফ্রিকা ইজ এ ভেরি স্ট্রং টিম, বাট ইনশাআল্লাহ আমরা উই উইল হোপ ফর দ্য বেস্ট। জয় নিয়েই যাব, চলো বাংলাদেশ। মিরপুর হোক কিংবা টেক্সাস কিংবা নিউ ইয়র্ক, যেখানে হোক বাংলাদেশের খেলা মানে আমরা স্টেডিয়ামে যাই। এখানেও দেখতে পাচ্ছেন যেটা অনেক লোকই আছে, আমরা স্টেডিয়ামে যাচ্ছি। এবারে নিউ ইয়র্কে যে বাংলাদেশ টিম আসছে সাউথ আফ্রিকার ম্যাচে উপভোগ করবো। আশা করি অনেক মজা হবে, বাংলাদেশ টিম অনেক ভালো খেলবে। ইসলাম জার্সি কেনার জন্য কালকে বাংলাদেশ জয়লাভ করাতে আমরা খুব খুশি। জার্সি কিনতে আসছি, খুব ভালো লাগতেছে। বাংলাদেশের খেলা আছে সামনে, অবশ্যই সবাই যাবে, খেলা উপভোগ করবে, খুব মজা হবে। চাহিদা বাড়ায় $20 থেকে বেড়ে $30-35 বিক্রি হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। সিরিজ হারার পর যে সমর্থকরা টিকিট বিক্রি করে দিচ্ছিলেন বিশ্বকাপের, তারাই আবার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর অন্য হয়ে টিকিট কিনছেন, সংগ্রহ করছেন জার্সি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই।
দুর্দান্ত একটা ম্যাচ হবে বাংলাদেশের, এমনটাই প্রত্যাশা সকলের। যাচ্ছি পরের সংবাদে। টি-20 বিশ্বকাপের 20টি বিঘ্নিত হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে উপমহাদেশের দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জেতা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের আমন্ত্রণে ব্যাট করছে রোহিত শর্মার ভারত। কয়েক দফা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আধা ঘন্টা দেরিতে শুরু হয় খেলা। দলীয় 19 রানের মধ্যে ক্যাপ্টেন রোহিত ও বিরাট কোহলিকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে টিম ইন্ডিয়া। 13 রান করা রোহিত থামে শাহিন শাহ আফ্রিদির বলে। কোহলি এবং অক্ষর প্যাটেলকে ফেরান আরেক পাকিস্তানি পেসার নাসিম শাহ। শেষ খবরে ভারতের সংগ্রহ 7 উইকেটে 97 রান। এদিকে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে চলছে ভারত পাকিস্তান এ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচ। সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে বিঘ্ন ঘটেছে এই হাই ভোল্টেজ ম্যাচ। নিউ ইয়র্কের নাসাউ থেকে আরও জানাচ্ছেন স্পোর্টস এডিটর সাইদুর রহমান শামীম। আমি দাঁড়িয়ে আছি নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের বাইরে। এখানেই টি-20 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচকে ঘিরে পুরো যুক্তরাষ্ট্র এবং সারা পৃথিবী জুড়ে দারুণ উন্মাদনা। টিকিটের দাম প্রায় $250 বেড়েছে। টিকিট নিয়ে দুষ্প্রাপ্যতা ছিল সবার মধ্যে, একটা দারুণ উত্তেজনা কীভাবে খেলাটা দেখা যায়। এবং ম্যাচ শুরুর আগে একটা হুমকিও ছিল সন্ত্রাসীবাদীদের তরফ থেকে, কিন্তু ম্যাচের দিন দেখা গেল সবচেয়ে বড় হুমকি দাঁড়িয়েছে প্রাকৃতিক বৈরিতা। সকাল থেকে বৃষ্টি, পূর্বাভাসে বলা হয়েছিল যে শুরুর দিকে বৃষ্টি হলেও দুপুর 12টায়, স্থানীয় সময় দুপুর 12টার দিকে বৃষ্টি কমে যাবে এবং উজ্জ্বল আকাশ হবে, কিন্তু সেটা এখনও দেখা যাচ্ছে না। খেলা শুরু হওয়ার কথা ছিল স্থানীয় টাইম 10:30টায়, সেখান থেকে 1 ঘন্টা পিছিয়ে খেলা শুরু হয়েছিল। মাত্র 1 ওভার হওয়ার পর বৃষ্টিতে থেমেছে। এখন বৃষ্টি এবং উজ্জ্বল আবহাওয়ার একটা লুকোচুরি চলছে। তার মধ্যেও আশা করা যায় যে সর্বশেষ আবহাওয়ার যে পূর্বাভাস সাথে বলেছে স্থানীয় সময় দুপুর 2টার পর থেকে আকাশ পরিষ্কার থাকবে। সুতরাং আশা করাই যায় ম্যাচটা বারবার বৃষ্টিতে হয়তো বা বন্ধ হলেও খেলাটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারবে। ক্রিকেট দুনিয়া সবাই চাচ্ছে একটি উপভোগ্য ম্যাচ হোক। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা বাংলাদেশি ভক্ত, বাংলাদেশকে ফলো করছি, বাংলাদেশের শুভার্থী, তারা চাই আগামীকাল সাউথ আফ্রিকার বিরুদ্ধে এখানে যে ম্যাচটি হবে সেই ম্যাচে বাংলাদেশ তাদের সব জড়তা কাটিয়ে সেরা খেলাটা খেলবে এবং শ্রীলঙ্কার পর সাউথ আফ্রিকাকে হারিয়ে সুপার 8 রাউন্ডটা নিশ্চিত করবে। আমরা বাংলাদেশ দলের পারফরমেন্সের ক্রমান্নতি চাই। সো এটাই আমার কাছে ছিল সর্বশেষ। সাইদুর রহমান শামীম, নাসাউ ক্রিকেট স্টেডিয়াম, নিউ ইয়র্ক, চ্যানেল আই। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে জানাচ্ছিলেন সাইদুর রহমান শামীম। এদিকে বিশ্বকাপ নিয়ে আরও নতুন নতুন তথ্য জানতে নিউজ রুমের নিউ কেয়ার প্যাভিলিয়নে যাব তানভীর আহমেদের কাছে। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তানভীর, টি-20 বিশ্বকাপ নিয়ে আর নতুন কি তথ্য আছে আপনার কাছে? শান, আপনাকে ধন্যবাদ। শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। একদিনের ব্যবধানে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল আগামীকাল রাত 8:30টায় মাঠে নামতে যাচ্ছে। আপনি জানেন যে ইনজুরির কারণে পেসার শরীফুল ইসলাম প্রথম ম্যাচ মিস করেছেন, আর এই হাতের ইনজুরি সেরে না ওঠায় আগামী ম্যাচেও কিন্তু শরীফুল ইসলামকে পাবে না টিম টাইগার্স। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে সাপোর্ট দিতে বিভিন্ন স্টেট থেকে কিন্তু ডালাসে গিয়েছিলেন বাংলাদেশের দর্শকরা। সাউথ আফ্রিকার বিপক্ষের ম্যাচের জন্যই নিউ ইয়র্কে বাংলাদেশ দলকে সাপোর্ট দিতেও দর্শকরা আলাদাভাবে আসছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলাদা উত্তেজনা বিরাজ করছে এবং আমরা একটু আগে নিউজে দেখতে পেয়েছি যে বাংলাদেশের প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের পতাকা এবং জার্সি কেনার জন্য ধুম পড়েছে নিউ ইয়র্কের দোকানে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি শান, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি 5 বা তারপরে নেমে 2000 রান করেছেন। দর্শকদের প্রত্যাশা সাউথ আফ্রিকার বিপক্ষেও এই সাইলেন্ট কিলার ভালো অবদান রাখবে। বাংলাদেশে আর সাউথ আফ্রিকার ম্যাচটি হবে নিউ ইয়র্কে, আর নিউ ইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা আজকেও দেখতে পেয়েছি যে হাই ভোল্টেজ ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচেও বৃষ্টির হানা দিয়েছে কয়েকবার, যার কারণে ম্যাচ বন্ধ রয়েছে এবং বাংলাদেশ ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা আছে। নিউজ রুম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শান, ধন্যবাদ তানভীর বিশ্বকাপ নিয়ে আমাদেরকে নতুন তথ্য জানিয়ে দেওয়ার জন্য। আর দর্শক, আপনার কাছে এই ছিল সর্বশেষ আজকের আই স্পোর্টস নিয়ে। আপনাদেরকে আবারও ফিরিয়ে নিচ্ছি তাহমিনের কাছে মূল সংবাদে। শান, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, সরকারি হাসপাতালে চিকিৎসকদের অবহেলা সহ্য করা হবে না। সিলেটে কয়েকজন চিকিৎসককে কর্মস্থলে না পেয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, চিকিৎসা এমন একটি বিষয় যেখানে গাফিলতি করলে মানুষের জীবন চলে যায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা এই সময় উপস্থিত ছিলেন। চিকিৎসা এমন একটা বিষয়, চিকিৎসায় নেগলিজেন্সি কিংবা চিকিৎসায় গাফিলতি করলে একটা মানুষের জীবন চলে যায়। সুতরাং এখানে দুইবার চিন্তা করার কোনো সুযোগ নাই। অতএব এই ব্যাপারে কোনো গাফিলতি, কোনো নেগলিজেন্সি, কোনো আমি সহ্য করব না। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। গাজায় ইসরায়েলি হামলায় 210 ফিলিস্তিনের মৃত্যু, আহত 400 শরণার্থী আল আউদা ও দেইর আল বালার আল আকসা হাসপাতালে ভর্তি। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য বাজেট করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য বাজেট করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের জানান, বিএনপি আমলে লুটপাটের রাজত্ব সৃষ্টি করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লুটপাট করে কেউ পার পাবে না বলেও মন্তব্য করেন তিনি। কালো টাকা সাদা তো সাইফুর রহমানও করেছে এবং বেগম খালেদা জিও করেছে, তারাও তাহলে দুর্বৃত্ত। আর লুটপাটের জন্য রাঘব বোয়ালদের এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বিএনপি প্রত্যাখ্যান করেছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বাজেটে কর্মসংস্থান তৈরির কোনো দিক নির্দেশনা নেই। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রস্তাবিত এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট। কালো টাকায় ঢালাও দায়মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ না করলে কারোর চাকরি হয় না। দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। 2024-25 অর্থ বছরের জন্য এ সরকারের প্রস্তাবিত বাজেট দেশের সাধারণ দরিদ্র মানুষদের শোষণের লক্ষ্যে একটি সাজানো হাতিয়ার মাত্র। বর্তমান লুটেরা সরকারের এই বাজেট কেবলমাত্র দেশের গুটি কয়েক অলিগার্কদের জন্য, যারা শুধু চুরি করছে না, তারা ব্যবসা করছে, তারাই পলিসি প্রণয়ন করছে, আবার তারাই পুরো দেশ চালাচ্ছে। দেশ আজ দেউলিয়াতের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এই বাজেট কল্পনার এক ফানুস। এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। মাগুরায় সাকিব আল হাসান ক্যান্সার হাসপাতাল নির্মাণের জন্য নিউ ইয়র্কে ফান্ড রেজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে নিউ ইয়র্কের জ্যামাইকার সেন্ট জোন্স ইউনিভার্সিটির বলরুমে অনুষ্ঠিত ফান্ড রেজিং ডিনারে উপস্থিত ছিলেন নানা শ্রেণী পেশার প্রবাসীরা। অনুষ্ঠানে বাংলাদেশের ক্যান্সার রোগীদের পরিসংখ্যান, চিকিৎসা ব্যবস্থা ছাড়াও হাসপাতালের নকশা উপস্থাপন করা হয়। আয়েশা দেওয়ান লিপির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ জাকি হোসেন, ডক্টর রহমান, দিল্লি রাজভট্ট সহ অন্যরা। তহবিল সংগ্রহ কর্মসূচিতে অংশ নেওয়া সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান সাকিব। ধন্যবাদ জানাতে চাই এখানে এসে আমাদের সাথে এই সাপোর্টটা করার জন্য, সাপোর্টটা দেওয়ার জন্য, মেন্টালি, ফিজিক্যালি, আর যেভাবে আপনারা পারেন। আপনাদের সবাইকে দেখে খুবই ভালো লাগছে যে আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন। আপনারা এরকম ভালো একটা পদের সাথে আপনারা থাকতে চান, এই কারণে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আমরা এই প্রজেক্টটা আপনাদেরকে সাথে নিয়ে আরো অন্যান্য মানুষদেরকে সাথে নিয়ে সাকসেসফুলি করতে পারবো, যেটার মাধ্যমে শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরের মানুষকেও আমরা হয়তো সেবা দিতে পারবো এবং মিলিয়ন্স অফ বাংলাদেশিদের আমরা উপকারে আসতে পারবো। এবার রয়েছে নিটুল টাটা আন্তর্জাতিক সংবাদ।
গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে শনিবার গণহত্যা চালিয়েছে ইসরায়েল। 4 জিম্মিকে উদ্ধারে এদিন গাজার মধ্যাঞ্চলে শরণার্থী ক্যাম্পটিতে ব্যাপক হামলা চালায় তারা। এতে অন্তত 210 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে এই ঘটনায় আহত হয়েছে 400-রও বেশি মানুষ। আহতদের শরণার্থী ক্যাম্পটির আল আওদা এবং দেইর আল বালার আল আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। যে 4 জিম্মিকে উদ্ধার করা হয়েছে তাদের গত 7 অক্টোবর একটি কনসার্ট থেকে ধরে গাজায় নিয়ে গিয়েছিল হামাসের যোদ্ধারা। এই 4 জনকে কঠিন এক অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। অভিযানটি চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও পুলিশের সদস্যরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে জিম্মিদের উদ্ধারের সময় নুসেইরাতে জল, স্থল ও আকাশ 3 পথেই হামলা চালানো হয়। স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদুল আজহাকে কেন্দ্র করে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে অঙ্গনা ঈদ ফ্যাশন মেলা। স্টলগুলোতে থরে থরে সাজানো বৈচিত্র্যময় দেশীয় পোশাক। মহিলা অধিদপ্তরের আয়োজনে এই ধরনের উদ্যোগ দেশীয় উদ্যোক্তাদের সম্পৃক্ততা আরও বাড়াবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 11 জুন পর্যন্ত চলবে এই মেলা। খোলা থাকবে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। এবারে কৃষি সংবাদ। গাইবান্ধার পলাশবাড়ি খাদ্য গুদাম থেকে 199 মেট্রিক টন চাল ও গম উধাও হয়ে গেছে। বিভাগীয় তদন্তের পর পলাশবাড়ি থানায় খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর থেকেই এই ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা পলাতক রয়েছেন। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়মনসিংহে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে রক্তিম ফাউন্ডেশন। ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় স্কুলে কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইকরামুল হক টিটু। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাফর আহমেদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রিপন, দপ্তর সম্পাদক সুমন ঘোষ, বাংলাদেশ সাংবাদিক জোট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম মুকুট সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর যা থাকছে: স্বাস্থ্য পুষ্টি জ্ঞানে সমৃদ্ধ হয়ে উঠছে রংপুরের স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা। জানছে শারীরিক মানসিক পরিবর্তনের করণীয় সম্পর্কেও। স্বাস্থ্য পুষ্টি জ্ঞানে সমৃদ্ধ হয়ে উঠছে রংপুরের স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা। লেখাপড়ার পাশাপাশি কৈশোরকালীন শারীরিক মানসিক পরিবর্তনে করণীয় সম্পর্কেও জানতে পারছেন তারা। সুস্থ সবল জাতি গঠনে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা নিয়ে কার্যক্রমটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। রংপুর থেকে মেরিনা লাভলের রিপোর্ট। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে কিশোর কিশোরী কর্নার। কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইএসডিওর উদ্যোগে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পের আওতায় 10 থেকে 19 বছর বয়সী শিক্ষার্থীদের স্বাস্থ্য পুষ্টির উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, পুষ্টি বাগান তৈরি সহ নানা কাজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই কিশোরী বয়সী পুষ্টিগুলো আমরা এই নিজেদের বাড়িতে তৈরি করে আমরা নিতে পারছি। বাগানে কি মৌসুমে কি ধরনের কি ফসল চাষ করা লাগে আমরা সবকিছু শিখছি। যখন আমাদের মাসিক হয় তখন আমাদের শরীর থেকে অনেক রক্ত এবং পুষ্টি ক্ষরণ হয়। ক্লাসে এসে জানতে পেরেছি যে ওই সময় আমাদের বেশি করে মাছ, মাংস, দুধ, ডিম খেতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার প্রচেষ্টায় রংপুর ও নীলফামারী জেলার 7 উপজেলায় 331টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের 4,21,425 জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের বিদ্যালয়ে যখন অভিভাবক সমাবেশ হয় তখনও তারা জানো প্রকল্প এসে আমাদের মাধ্যমে তাদের অভিভাবকদেরকে জানান দিয়েছেন যে এই কাজগুলো করলে আমাদের শিক্ষার্থীরা
ভবিষ্যতে সুন্দরভাবে বেড়ে উঠবে। এছাড়াও 5 বছরের কম বয়সী শিশুর অপুষ্টি নিরসন, গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী ও কিশোরীদের পুষ্টি চাহিদা নিরূপণে কাজ করছে প্রকল্পটি। এটা ধরে রাখতে হলে, এই আচরণকে ধরে রাখতে হলে 5 বছরের প্রকল্প জানু দিয়ে আসলে সম্ভব না। একটা আচরণকে পরিবর্তন করতে হলে আরো অনেক সময় কাজ করা দরকার। 14-15 বছরের বয়সে যখন তার টিনেজ হবে তখন তার স্বাস্থ্য বিষয়ে সে জানবে, এবং সব মিলিয়ে আমরা একটা সুস্থ, স্বাস্থ্যবান, সুখী, সমৃদ্ধ জাতিতে রূপান্তর হব। শিশু, কিশোর, কিশোরী, গর্ভবতী নারীদের স্বাস্থ্য পুষ্টি উন্নয়নে সচেতনতা বৃদ্ধি, নারী কিশোরী ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা এবং কমিউনিটি সাপোর্ট গ্রুপ তৈরি সহ নানা কার্যক্রম বাস্তবায়ন করে জানু প্রকল্প একটি মডেল প্রকল্পে পরিণত হয়েছে। এর কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে পারলে এসডিজি অর্জনে এগিয়ে যাবে দেশ, এমনই মনে করছেন সচেতনরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKME এর সদস্য স্টাফদের জন্য নিয়ে এসেছে কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড। সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্রেডিট কার্ড উদ্বোধন করেন BMKE এর নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। EBL BKME এ কো-ব্র্যান্ডেড কার্ডগুলো হবে 2 ধরনের, ভিসা প্ল্যাটিনাম ও ভিসা সিগনেচার। এই কার্ডের মাধ্যমে কার্ডধারীরা 120টি দেশের 1100-র বেশি বন্দর লাউঞ্জে ফ্রি সেবা পাবেন। অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ সামগ্রী খাতে সম্ভাবনা নতুন দুয়ার উন্মোচন করতে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রথমবারের মতো নিয়ে এলো ঢালাই স্পেশাল সিমেন্ট। রাতে রাজধানী উত্তরার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে ঢালাই সিমেন্টের ডিলারশিপ মেসার্স কাজী স্টিল এজেন্সি অনুষ্ঠানে মেঘনা গ্রুপ জানায়, সাধারণ সিমেন্টের তুলনায় এই সিমেন্ট মাত্র 10 দিনে ঢালাই মজবুত করার কাজ সম্পন্ন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী স্টিল এজেন্সির স্বত্বাধিকারী কাজী তোফাজেল হোসেন এবং মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম। যাত্রা শুরু করলো ইনার হুইল ডিস্ট্রিক্ট 347। বাংলাদেশে এটি আন্তর্জাতিক মহিলা সংস্থা ইনার হুইলের নতুন সংযোজন। সন্ধ্যায় রাজধানীতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবটি যাত্রা শুরু করে। এবছর এই সংস্থার থিম শাইন লাইট। বিত্তবান মহিলাদের মাঝে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরির পাশাপাশি তাদের মাধ্যমে সমাজের অসহায় মানুষকে সহায়তার কাজ করে থাকে ক্লাবটি। অনুষ্ঠানে সাঁতারকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা শিশুদের মাঝে প্রায় 30,000 টাকা প্রদান করা হয়। এ সময় ইনার হুইল ক্লাব 328 এবং 345-এর সদস্যরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক আর্কাইভস সপ্তাহ 2024 উদযাপন উপলক্ষে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের সাইবার আর্কাইভস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও সংস্কৃতি উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম। প্রবন্ধের উপর আলোচনা করেন বাংলাদেশ আর্কাইভস অ্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি প্রফেসর ডক্টর শরীফুদ্দিন আহমেদ সহ অন্যরা। স্বাগত বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ। সেমিনারে সভাপতিত্ব করেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর সালমা মমতাজ। এসএসসি 2000 এবং এইচএসসি 2002 সালের সাবেক শিক্ষার্থীদের সংগঠন আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও খাবার বিতরণ করেছে। রাঙাবালির চালিতাবুনিয়া ইউনিয়নে দুর্যোগে ক্ষতির শিকার প্রায় 300 পরিবারের মাঝে চাল, ডাল সহ 10 রকমের প্রায় 3 টন নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও খাবার বিতরণ করেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝেও সহায়তা প্রদানের ইচ্ছা পোষণ করেন তারা। দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছি একটি বিরতি। বিরতির পর খেলার খবরে যা থাকছে। লেবাননের ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে বাংলাদেশ ফুটবল দলের পূর্ণাঙ্গ অনুশীলন, জয় নিয়ে দেশে ফেরার লক্ষ্য জামাল বিশ্বনাথের।
এর উদ্যোগে তৈরি পোশাক শিল্পের অসুস্থ শ্রমিকদের চিকিৎসা সহায়তা ও তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি হিসেবে 16,70,000 টাকার চেক বিতরণ করা হয়েছে। নগরীর খুলশী বিজিএমইএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ডক্টর আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর সহসভাপতি রকিবুল আলম চৌধুরী। কলকারখানা পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের ডিআইজি শিপন চৌধুরী সহ অন্যরা সে সময় উপস্থিত ছিলেন। সরকারি চাকুরিতে নবম থেকে 13তম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় 4 জুলাই পর্যন্ত বহাল রেখেছেন চেম্বার জাজ আদালত। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেন চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম। রিটের পক্ষের আইনজীবী জানান 4 জুলাই পর্যন্ত হাইকোর্টের রায় বহাল থাকবে। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই মামলার শুনানি হবে। অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন জানিয়েছেন, আপিল বিভাগেই ঠিক হবে সরকারি চাকুরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা থাকবে কিনা। বাজেটে নিবন্ধন ব্যয় কমানো সহ 5 দফা দাবি জানিয়েছে আবাসন শিল্প ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। রাজধানী সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান রিহ্যাব প্রেসিডেন্ট ওয়াহিদুজ্জামান। 5 দফা দাবির মধ্যে রয়েছে আবাসন ব্যবসায়ীদের আয়কর হ্রাস, সেকেন্ডারি মার্কেট সুবিধা দেয়া, জমি ও ফ্ল্যাট নিবন্ধন ব্যয় কমিয়ে 7% করা, ফ্ল্যাট ক্রয়ে ঋণের সুদ সিঙ্গেল ডিজিট করা এবং নির্মাণ সামগ্রীর মূল্য হ্রাস। অর্থনীতিতে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ থাকার অন্যতম কারণ হিসেবে নিবন্ধন ব্যয়কে দায়ী করেছেন রিহ্যাব প্রেসিডেন্ট। আবাসন শিল্প রক্ষার্থে রিহ্যাবের পক্ষ থেকে নিম্নোক্ত প্রস্তাব পেশ করছি। জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ব্যয় হ্রাস করা। 2, রিয়েল এস্টেট সেক্টরের বর্তমান অবস্থা এবং বিশ্বের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় আবাসন ব্যবসায়ীদের আয়কর হ্রাস করা, সেকেন্ডারি মার্কেটের প্রচলন করা। 4, মধ্যবিত্তদের ফ্ল্যাট ক্রয়ে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক সিঙ্গেল ডিজিট সুদে ক্রেতা সাধারণকে হোম লোনের প্রদানের ব্যবস্থা করা। 5, নির্মাণ সামগ্রীর মূল্য হ্রাস করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।